আজকে শনিবার, আজকে নীলুদার আসার দিন। এই দিনটার জন্য মুখিয়ে থাকি সর্বদা। সারা সপ্তাহ ধরে অফিসে কাজ করার পরে এই শনিবার নীলুদার সাথে ঘন্টা 2-3 আড্ডা আমাকে সারা সপ্তাহের অক্সিজেন জুগিয়ে দেয়। নীলুদা আমার নিজের দাদা নয়, আসলে আমাকে ক্লাস 7 থেকে 12 এই 6 বছর পড়িয়েছে। কিন্তু কিভাবে যেন আমাদের মধ্যে এক অসমবয়সী বন্ধুত্ব গড়ে উঠেছে। আমাদের মধ্যে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে, কোনো দিন ইতিহাস, কোনো দিন দর্শন, কোনো দিন একদম বেসিক ফিজিক্স কেমিস্ট্রি, কোনো দিন আবার সিনেমা। কিন্তু এই আলোচনা করে একটা অদ্ভুত তৃপ্তি পাই আমি। ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ফার্মে অনেক দিন হলো চাকরি করছি, তবে সে চাকরি আমার ভালো লাগে না। জীবনে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন বিষয়ে বই পড়া এবং এই বিভিন্ন বিষয়ের আলোচনায়। লেখালেখির দিকেও আমার ঈষৎ ঝোঁক আছে। মাঝে মধ্যে কয়েকটা গল্প লেখার চেষ্টা করেছি, কিন্তু সেগুলো খুব একটা ভালো হয়নি। নীলুদার মতে গল্পগুলির মধ্যে তথ্য বেশি কিন্তু কাহিনী কম। এ কথা ঠিক যে আমি যখন কোনো গল্প লেখার চেষ্টা করি তখন সেটার সম্বন্ধে যতটা পড়া সম্ভব ততটা আমি পড়ে নিই, তারপরে সেটা থেকে গল্প লেখার চেষ্টা করি। কিন্তু গল্পগুলি এখনো অবধি সেরকম জমে ওঠেনি। নীলুদা আর আমার একটা অভ্যাস হলো মাঝে মধ্যে একটু আনকমন জায়গায় ঘুরতে যাওয়া, যেমন কখনো কলকাতার কোনো পুরনো বাড়ি বা কোনো গ্রামের কোনো পুরনো মন্দির। আর আমাদের দুজনেরই একটা কমন শখ হলো অজস্র বই কেনা এবং পড়া। ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। নীলুদা বলল, আমি এসেছিলাম নীলুদার বাড়িতে। মুর্শিদাবাদের কেসটার পর নীলুদার গোয়েন্দাগিরিতে একটু নাম হয়েছে। এখন তো একটা কেস আসে, অবশ্য নিজের পছন্দ মতো না হলে কেস নেয় না নীলুদা। মুর্শিদাবাদের মক্কেল অরুণবাবুর থেকে ঠিকানা পেয়ে এক ভদ্রলোক এসেছেন নীলুদার সঙ্গে দেখা করতে। তার ঘটনাটা ফোনে শুনে নাকি নীলুদার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই আমাকে ফোন করে ডেকে নিয়েছে। ভদ্রলোকের নাম বিনয়কান্তি সরকার, মাঝবয়সী, কাঁচা পাকা গোঁফদাড়ি। হঠাৎ করে দেখলেই কেমন যেন স্কুলের টিচার বলে মনে হয়। নীলুদা আমাকে কিছু খুলে বলেনি, শুধু বলেছিল, এটা একটা ভুতুড়ে মামলা। আমি আসার পর নীলুদা ভদ্রলোককে বলল, এবার আপনি ব্যাপারটা একটু খুলে বলুন। আসলে আমি তো আপনাকে বলেছি যে আমরা থাকি নিজুমপুর নামের একটা গ্রামে। সেই গ্রামটা একদম ভারত বাংলাদেশের সীমানায় বলতে পারেন। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা ছোট নদী চলে গেছে। এই নদীর ওপারে বাংলাদেশ। তার মানে আপনাদের গ্রামে নিশ্চয়ই বিএসএফ পোস্ট রয়েছে? না, আমাদের গ্রামটা অ্যাকচুয়ালি যেটাকে ছিটমহল বলে সেই জায়গাটার অন্তর্ভুক্ত। মানে আমাদের গ্রামের এতই গায়ে বাংলাদেশ, আমরা বাংলাদেশকে কখনো অন্য দেশ বলে ভাবি না। বুঝলাম, ঘটনাটা বলুন। এই নিজুমপুর গ্রামে ইদানিং এক উপদ্রব শুরু হয়েছে। উপদ্রব মানে? আমাদের গ্রামে কিছু ভৌতিক কার্যকলাপ শুরু হয়েছে। একটু ডিটেইলে বলুন। শুরু থেকেই বলি, আমাদের নিজুমপুর গ্রামের এক প্রান্তে একটা পুরনো বাড়ি রয়েছে। কেউই সেখানে থাকে না। সে বাড়ির বরাবরই একটু ভৌতিক বলে বদনাম আছে। তবে সেই ভূত কখনো বাড়ির বাইরে এসেছে বলে আমরা শুনিনি। কয়েকদিন আগে শুনলাম সেই বাড়ির ওখানে একজন তান্ত্রিক সাধু এসে আস্তানা গেড়েছে। ওই বাড়ির কাছাকাছি শ্মশান। বুঝতেই পারছেন, গ্রাম্য পরিবেশ, ওড়ো বাড়ি, কাছে শ্মশান, তার উপরে তান্ত্রিক। ব্যাপারটা বেশ গা ছমছমে হয়ে দাঁড়ায়। গোলমালটা বাঁধে কয়েকদিন পর। আমরা খবর পাই যে ওই বাড়িটা নাকি একজন ভদ্রলোক ভাড়া নিয়েছেন। তিনি নাকি কি গবেষণা করবেন, সেই জন্য এই বাড়ি ভাড়া নিয়েছেন। গ্রামের লোকেরা সবাই একটু অবাক হয়ে যায়। ভদ্রলোকের সাথে আমাদের আলাপও হয়। ভদ্রলোককে কিন্তু দেখে মন্দ লাগলো না, সত্যি বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। কিন্তু ওই ভদ্রলোকের সাথে একদিন গন্ডগোল লাগলো তান্ত্রিকের। কিছু একটা ব্যাপার নিয়ে ওই তান্ত্রিককে তিনি ওখান থেকে উঠে যেতে বলেন। তান্ত্রিক কিছুতেই রাজি হয় না।
তখন ভদ্রলোকের সাথে বেশ গোলমাল লাগে। আশেপাশে লোকজন ওখানে ছুটে আসে। মানে আশেপাশে লোক থাকে? না, ওখানে আর বাড়ি নেই, তবে এদিক ওদিক কিছু লোক ছিল, তারাই ছুটে আসে। তারপর সবার সামনেই তান্ত্রিক ওই ভদ্রলোককে অভিশাপ দেয় 3 রাত্রির মধ্যে ভদ্রলোক মারা যাবেন এই বলে। ভদ্রলোক ব্যাপারটা উড়িয়ে দেন এবং তিনিও পাল্টা হুমকি দিয়ে বলেন তান্ত্রিক এই জায়গা ছেড়ে না দিলে তিনি থানা পুলিশ করবেন। কিন্তু ব্যাপারটা ঘটে উল্টো। পরের দিন তান্ত্রিক ওই জায়গা ছেড়ে তো ওঠেই না, বরং সকাল থেকেই এক যজ্ঞ শুরু করেন। ভদ্রলোক এসে জবাবদিহি চাইলে তান্ত্রিক তাকে কোনো উত্তর দেয় না। অতএব ভদ্রলোক থানায় যায়। থানা থেকে লোক এলেও তান্ত্রিকের যজ্ঞের আশেপাশে কেউ আসতে সাহস পায় না। যতই হোক, সবাই তো ধর্মভীরু। সরাসরি তান্ত্রিককে ঘাঁটাতে সাহস পাচ্ছিল না। তখন ওই ভদ্রলোক কি করেন, কোথা থেকে জল এনে যজ্ঞের আগুনে ঢেলে দেন এবং লাথি মেরে ভেঙে দেন সাজানো যজ্ঞের বেদি। তারপর? তান্ত্রিক তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে আঘাত করতে চান ভদ্রলোককে। তখন পুলিশ হস্তক্ষেপ করে তান্ত্রিককে আটকায়। কিন্তু তান্ত্রিক যেটা বলে সেটা হলো ভয়ানক। মাঝপথে এই যজ্ঞ বন্ধ করে ভদ্রলোক নাকি পিশাচদের আহ্বান জানিয়েছেন। তাই নাকি পরদিন রাত্রের মধ্যে এই গ্রামে পিশাচদের উপদ্রব শুরু হবে। তান্ত্রিকের অভিশাপে অভিশপ্ত হবে এই গ্রাম। তো যেটা ঘটলো সেটা হলো, পরের দিন সকাল থেকে এই ভদ্রলোককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে? যথারীতি সবার সন্দেহ গিয়ে পড়ে তান্ত্রিকের উপরে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তান্ত্রিক এই ভদ্রলোকের কোনো ক্ষতি করেছে বা তাকে উধাও করে দিয়েছে। কিন্তু তারপরে জানেন তো, বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আমাদের গ্রামে। মাঝে মাঝেই পথে দেখা যায় বিভিন্ন ছায়ামূর্তি, তারপর আবার তারা মিলিয়ে যায়। বিভিন্ন শব্দ শোনা যায় রাতে, কখনো পায়ের আওয়াজ, কখনো কোনো মহিলার কান্নার শব্দ, কখনো বা খিলখিলিয়ে হাসির আওয়াজ। সারা রাত মনে হয় গ্রামে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। গ্রামে আমাদের বেরোনো বন্ধ হয়ে গিয়েছে। আর সেই তান্ত্রিক? তান্ত্রিক বহাল তবিয়তে আছে। তবে আপনি কি আমার কাছে এলেন ভূত তাড়ানোর জন্য? না, সেটা একটা কারণ বটে, কিন্তু দ্বিতীয় কারণ হলো আমাদের গ্রামের একটি ছেলে কলকাতায় কাজ করত, সপ্তাহের শেষে বাড়ি ফিরত। গত শনিবার রাতে সে বাড়ি ফিরে দৌড়তে দৌড়তে বাড়িতে ঢুকেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সব বাড়ির লোকেরা তার বাড়িতে জড়ো হয়। তাদের কথার উত্তরে সে জানায় গ্রামের পথে আস্তে আস্তে সে নাকি দেখে ঠিক সামনে সামনে একজন মহিলা হেঁটে যাচ্ছে। সে যতই গতি বাড়ায় মহিলার সঙ্গে দূরত্ব একই থাকে। এরপরে হঠাৎ একটা বাঁক ঘুরে দেখে মহিলা সেখানে নেই। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ছিল না। এই দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, দৌড়াতে শুরু করে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী সে যখন দৌড়চ্ছিল তার পিছনে পিছনে কে যেন তার নাম ধরে ডাকছিল। তারপর? ছেলেটা বাড়িতে একাই থাকতো। সেদিন তার অবস্থা দেখে পাশের বাড়ির একটা ছেলে বলে তার বাড়িতে থেকে যাবে, কিন্তু এই ছেলেটি বলে থাকার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন হলে রাতে ডাকবে। পরের দিন সকালে তার বাড়ির সামনে শুধু তার চৌটিটুকু পাওয়া গেল। মানে? ওই আগের ভদ্রলোকের মতো যেন হাওয়ায় উড়ে গেছে ছেলেটি। কি বলছেন? পুলিশের কাছে গেছিলেন? পুলিশ ভূত ধরতে পারবে না। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যদি একবার যেতে পারেন। কত দূর কি করতে পারবো বুঝতে পারছি না। তবে আপনি যখন বলছেন আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। সে কি, কেন? আমি একটা কাজ নিয়ে খুব ব্যস্ত। কাজটা শেষ করতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। আপনি এক কাজ করুন, আপনি কবে ফিরবেন? আমি তো কালকেই ফিরে যাব। বেশ, সন্দীপ আপনার সঙ্গে যাবে। নীলুদা আমার দিকে তাকালো। আমি? হ্যাঁ, কেন? তুই পারবি না?
ওখানে গিয়ে থাকতে ভয় করছে? আমি একা, কিন্তু তুমি যাবে না? আমি যাব, আমি ঠিক সময় যাব। তুই ওখানে কি কি ঘটছে আমাকে রেগুলার জানাতে থাকবি। আমি এদিকে কাজটা একটু সেরে নিয়ে যাব। ঘাবড়াস না, মাথাটা ঠান্ডা রাখিস, ঠিক আছে? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। ভদ্রলোক খুব একটা সন্তুষ্ট হয়েছেন বলে মনে হলো না। তিনি বারবার বলতে লাগলেন, আপনি গেলে ব্যাপারটা খুব ভালো হতো। আমি অনেক আশা করে এসেছিলাম। আরে না না, সন্দীপ ওখানে যাক, আমি একটুখানি পরিস্থিতিটা সন্দীপের থেকে শুনে নিই, তারপর আমি ঠিক সময়ে আপনার সাথে যোগাযোগ করে চলে যাব। খানিকটা নিমরাজি হয়ে ভদ্রলোক চলে গেলেন। চলে যাবার পর আমি জিজ্ঞাসা করলাম, এ কি, শেষমেশ ভূতের পাল্লায় ফেললে নাকি আমায় নীলুদা? ভূত না অদ্ভুত সেটা এখন কি করে বলবো বল, তবে নিঃসন্দেহে ইদানিং যেসব কেস আসছিল তার থেকে এটা অনেক বেশি ইন্টারেস্টিং। তাই বলে আমি একা যাব? আরে কই বাত নেই, তুই যা না, আমার সাথে যোগাযোগটা রাখবি। আমি ঠিক তোকে নির্দেশ দিয়ে দেবো। আমার এদিকে কয়েকটা কাজে একটু জড়িয়ে পড়েছি, এগুলো এখন এভাবে ছেড়ে রেখে যাওয়া যাবে না। তুই গিয়ে পৌঁছো, আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ, অগত্যা। বিনয়বাবুর গ্রাম নিঝুমপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। প্রথমে ট্রেন থেকে নেমে বাস, যেখানে বাস নামিয়ে দিল সেখান থেকে আবার মোটর ভ্যান। প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় একদমই তাই। গ্রামের সব বাড়িতে এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি। মাটির বাড়ির প্রাধান্যই বেশি। তবে বিনয়বাবুর পাকা বাড়ি। যেটুকু বোঝা গেল, বিনয়বাবু এই গ্রামের পঞ্চায়েত সদস্য। তাই তিনি খানিকটা উপযাজক হয়েই এই গ্রামে ভূত তাড়ানোর প্রস্তাব নিয়ে গেছিল নীলুদা ও আমার কাছে। বিনয়বাবুর বাড়িতেই আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সময় গ্রামের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। বিনয়বাবু বললেন, আজকে তো সন্ধে হয়ে গেল, আজকে যাবেন ওই বাড়িটার দিকে? একবার দেখে আসতে পারলে মন্দ হতো না। বেশ, চলুন তবে। বিনয়বাবুর বাড়ি পিছনে রেখে আমরা এগিয়ে গেলাম গ্রামের মেঠো পথ ধরে। ছোট ছোট মাটির বাড়ি, কখনো কিছুটা ঝোপ ঝাড় জঙ্গল ভেঙে আমরা এগিয়ে চললাম। অনেকটা জায়গা জুড়ে ছড়ানো কিছু ভাঙা মন্দির, দু একটা জায়গায় বেশ বড় বড় দিঘি। সেই দিঘির উপর দিয়ে বাঁশের সাঁকো পেরোতে হয়। বাড়িটার সামনে একটা ঝুপসি বট গাছ। সেই বট গাছের নিচে একটু আগুন অনেকক্ষণ থেকে চোখে পড়ছিল। কাছে গিয়ে দেখতে পেলাম সত্যি একটা ধুনি জ্বলছে। বিনয়বাবু দূর থেকেই ফিস ফিস করে বললেন, ওই যে ওটাই তান্ত্রিকের আস্তানা, আর বাড়িটা ঠিক পেছনে দেখুন। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, একটু ঠাওর করলে দেখে বুঝতে পারলাম আমি। বাড়িটা খুব একটা বড় নয়, তবে বাড়ির সামনে আগুনের পাশে যে তান্ত্রিক বসে আছে তার চেহারা যথেষ্ট ভয়াবহ। পরনে রক্তাম্বর, মাথায় জটা, মুখে দাড়ি, চোখ বন্ধ করে বাবাজি ধ্যানে বসেছেন। তবে চেহারা দেখে বোঝা যাচ্ছে বাবাজি যথেষ্ট শক্তি ধরেন। ওই বাড়িটাতে একবার ঢোকা যায়? এখন সে চেষ্টা করবেন না। কেন বলুন তো? অন্ধকার হয়ে আসছে, এই সময় গ্রামের পথে বাইরে থাকা নিরাপদ নয়। বিনয়বাবুর কণ্ঠস্বরে বেশ একটা ভয়ের ছাপ। আমি বিনয়বাবুর সাথে ফিরে এলাম। এসে নীলুদাকে ফোন করলাম, সব ঘটনা বললাম। তার সঙ্গে এও বললাম যে এই গ্রামে ইন্টারনেটের টাওয়ার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সুতরাং আমাকে যদি কিছু জানাতে হয় হোয়াটসঅ্যাপ না করে যেন SMS বা ফোন করা হয়। নীলুদা সব শুনে বলল, কালকে সকালে একবার বাড়িটার ভেতরে ঢোকার চেষ্টা করিস। ওই তান্ত্রিকের সামনে দিয়ে? সামনে দিয়ে, পিছন দিয়ে, যেদিক দিয়ে হোক। মনে হচ্ছে রহস্যের জট রয়েছে ওই বাড়িতেই। আর আজকে রাতে একটু গ্রামের পথে বেরোতে পারলে ভালো হতো। এখানে বাইরে খুব অন্ধকার।
তুই কি অন্ধকারে ভয় পাচ্ছিস নাকি? না, আসলে রাস্তাঘাট তো কিছুই চিনি না। বুঝতে পেরেছি। একটু ধাতস্থ হয়ে নে, তারপরে কিন্তু রাতেই তোকে বেরোতে হবে, কারণ সব গোলমাল অন্ধকারেই হয়। বুঝেছি। তুমি কবে আসছো? দেখছি রে, জানাবো তোকে। তুই আমায় রেগুলার আপডেটটা দিতে থাকিস, ঠিক আছে? সারাদিনের জার্নির ধকলের পর বিছানায় শুতেই আমার ঘুম এসে গেল। পরের দিন ঘুমটা ভাঙল একটা গোলমালের শব্দে। বাইরে বেরিয়ে এসে দেখলাম এক মহিলা চিৎকার করে কান্নাকাটি করছে। তাকে ঘিরে বেশ কিছু মানুষ। তাদের মধ্যে বিনয়বাবুকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আর কি হয়েছে, এই মহিলা থাকেন পাশের গ্রামে। কাল নাকি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা বিরাট ছায়ামূর্তি নাকি তার পথ অবরোধ করে দাঁড়ায়। তারপরে একটা ঝড়ের মতো প্রচণ্ড হাওয়ায় তাকে মাটিতে আছড়ে ফেলে। তিনি উঠে দেখেন তার ছেলে উধাও। সারা রাত তিনি ছেলেকে খুঁজেছেন এদিক ওদিক, এখন এখানে এসেছেন। সে কি, গ্রামের মধ্যে থেকে ছেলে চুরি? কি শুরু হলো বলুন তো? আমি নীলুবাবুকে আসতে বললাম, উনি এলেন না। আপনি কি এগুলোর কিছু করতে পারবেন? আমার একটু আত্মসম্মানে আঘাত লাগলো। আমি এগিয়ে গিয়ে ওই মহিলাকে বললাম, আপনার কি হয়েছে? আপনার ছেলেকে কে নিয়ে গেছে সেটা কি আপনি দেখেছেন? আমার গলার আওয়াজ পেয়ে মহিলা মাথা তুলে তাকালো, তারপরে বলল, ও আর ফিরবেনি গো বাবু, ওরে তো পিশাচে নিয়ে গেছে। তুমি দেখেছো? দেখলাম তো বটে বাবু, একটা কি বিশাল কালো ছায়া মতো, উপরে দুটো চোখ যেন একেবারে চল করছে। তারপর সেটা আমার দিকে এগিয়ে এলো বটে। আমি তো ভয়ে পালাতে যাব, এমন সময় কোত্থেকে একটা প্রচণ্ড হাওয়া ধাক্কা মারলো আমায়। আমি একবারে ছিটকে পড়লাম। তারপর আমি উঠে দেখি আমার ছেলেটা নেই। আমার ছেলেটারে পিশাচে নিয়ে গেল গো। ওরে আমি আর পাবো না গো, আর পাবো না। বলে মহিলা আবার কাঁদতে শুরু করলো। আমি ধীর পায়ে পিছিয়ে গেলাম বিনয়বাবুকে বলতে, ঘটনাটা কোথায় ঘটেছে? গ্রামের একদম ধারে, ওখানে একটা বাঁশ বাগান আছে ওই দিকে। কিন্তু তান্ত্রিকের আস্তানা তো এই দিকে। পিশাচ সমস্ত গ্রামে ঘুরে বেড়ায়, কেউ বেঁচে থাকবে না। অভিশাপ লেগেছে, তান্ত্রিকের অভিশাপ। রাত্রে বাইরে বেরোনো একেবারেই বন্ধ করে দিতে হবে। আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। বিনয়বাবুর বর্ণনা অনুযায়ী যেদিকে বাঁশঝাড় থাকার কথা সেই দিকে হাঁটতে হাঁটতে গেলাম। তারপর প্রায় সারাদিন ধরেই গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেড়ালাম, যদি কোথাও কোনো সূত্র পাওয়া যায়। কিন্তু আশাব্যঞ্জক কিছুই পেলাম না। কি মনে করে আমি গেলাম পুরো বাড়িটার কাছে। তান্ত্রিক তখনও সেখানে বসে আছে। তাকে গিয়ে বললাম, নমস্কার। আমার গলার আওয়াজে তান্ত্রিক তাকালো আমার দিকে। তুই কে বটে? আমি কলকাতায় থাকি, আমার কাকার বাড়ি বেড়াতে এসেছিলাম। এখানে এসে শুনলাম নাকি গ্রামে ভূতের উপদ্রব হচ্ছে। আপনি নাকি কি সব অভিশাপ দিয়েছেন? এই গ্রামে পিশাচ লেগেছে রে। তা আপনি তো তান্ত্রিক, আটকান আপনার পিশাচকে। তুই ছেলে মানুষ বটে। আমার তপস্যা ভঙ্গ করেছিল একটা লোক, সেই বাড়িতে থাকতো, তার ফলে মুক্তি পেয়ে গেছে পিশাচ। আপনি তো এত মন্ত্রতন্ত্র জানেন, আপনি কি পিশাচকে আটকাতে পারছেন না? ওকে কেউ আটকাতে পারবে না, সব শেষ করে দেবে। তাহলে তো আপনিও শেষ হয়ে যাবেন। আমার তন্ত্র বলে ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, কালকে এক মহিলার বাচ্চা চুরি হয়ে গেছে, সে ব্যাপারে কিছু জানেন? বাচ্চা, বুড়ো, ছেলে মেয়ে সবাই চলে যাবে, শুধু আমি থেকে যাব। সিদ্ধাই তান্ত্রিকের তপস্যা ভঙ্গ করা কি জিনিস গ্রামের লোকেরা এবার বুঝুক। তুইও এখান থেকে চলে যা, নইলে এদের সবার সাথে সাথে তুইও মারা পড়বি। হ্যাঁ, দেখি সেই পিশাচের সাহস হয় কিনা আমার সামনে আসার। তান্ত্রিকের চোখ দুটো যেন জ্বলে উঠল। তোর এত বড় সাহস,
পিশাচকে ভয় করছিস না? আমি কলকাতার ছেলে বাবাজি, এসব বুজরুকিতে আমি ভয় করি না। আর তোমাকেও বলে গেলাম, তোমার এই বুজরুকি আমি বার করব। ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো, নইলে কপালে দুঃখ আছে। কি বললি তুই? কি বললি? যা বললাম আশা করি তুমি বুঝতে পেরেছ। তান্ত্রিক উঠে দাঁড়ালো, রাগে ফেটে পড়তে চাইছে। এক্ষুনি এক্ষুনি এখান থেকে চলে যা, আজ হবে তোর শেষ রাত। হ্যাঁ, চলে যাচ্ছি আমি, কিন্তু তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি শেষ রাত বানিয়ে দেখাও। তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। চলে যেতে যেতে আমি ঘুরে দেখলাম তান্ত্রিক তখনও দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ঘরে ফিরে এসে নীলুদাকে ফোন করলাম। নীলুদা ঘটনা শুনে বলল, বাস কাজটা ভালোই করেছিস। ওদের ঘাবড়ে দেওয়া দরকার। যদি এই ভূতের কাণ্ডের পেছনে এর হাত থাকে তাহলে ঘাবড়ে গিয়ে ওরা ভুল করতে বাধ্য। তবে তুই কিন্তু একটু সাবধানে থাকিস, কেমন? ভেবেছি একবার বিকালের দিকে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করব। আজকে সকালে দেখে এসেছি বাড়ির পিছন দিক দিয়ে একটু পাঁচিল জঙ্গল আছে বটে, কিন্তু যদি ঢুকতে পারা যায়। যা করবি সাবধানে। আমি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। আচ্ছা শোন, একটা খবর নিতে হবে। কি খবর? প্রথম যে ভদ্রলোক নিরুদ্দেশ হয়ে যান সেই ভদ্রলোক সম্বন্ধে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, আর দ্বিতীয় যে লোকটি উধাও হয়ে যায় তার সম্বন্ধেও কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, আর এই যে ছেলেটা উধাও হয়েছে বলছিস এর সম্বন্ধে বা এর মার সম্বন্ধে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দেখব। দুপুরে খেতে বসে বিনয়বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে যারা উধাও হয়েছে তাদের সম্বন্ধে আপনি কোনো খবর জানেন? মানে তারা কারা, কোথায় থাকতো, এসব? দেখুন, প্রথম যে ভদ্রলোক উধাও হন, ভদ্রলোকের নাম যদ্দূর মনে পড়ছে শুভঙ্কর বাগ। কোথায় থাকতেন, কোথা থেকে এসেছেন সেগুলো কিছুই জানাননি। বাড়িও কিভাবে ভাড়া নিলেন কোনোটাই জানি না। আমাদের গ্রামের ছেলে সীতেশ দাস কলকাতায় কাজ করত। কি কাজ? তা তো ঠিক জানি না, তবে শুনেছিলাম ওই যাত্রা নাটকের স্টেজ ডেকোরেশন বা এরকম কিছু একটা। আচ্ছা, আজ সকালে যে মহিলা এসেছিলেন তাকে আপনি চেনেন? না, তাকে তো চিনি না। মহিলা কোথায় গেলেন? এখানেই তো বসে অনেকক্ষণ কান্নাকাটি করছিলেন, তারপর উঠে চলে গেছে। কখন সেটা আমি জানি না। বুঝলাম। আচ্ছা, এই তিনজন ছাড়া আর কি কোনো মানুষ উধাও হয়েছে? না, সেরকম তো শুনিনি। বেশ, আমি ইচ্ছে করেই আমার সঙ্গে যে তান্ত্রিকের মোলাকাত হয়েছে সেই ঘটনাটা বিনয়বাবুর থেকে চেপে গেলাম। আপনি কি ব্যাপারটা কিছু বুঝতে পারছেন? এখন অবধি নয়, তবে খুব শিগগিরই পারবো বলে আশা রাখি। দেখুন কি হয়। পরন্ত বিকেলের দিকে আমি ওই বাড়িটার পেছন দিকে গিয়ে পৌঁছালাম। সকালেই দেখে রেখেছিলাম এখানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে পথ রয়েছে যেটা বাড়িটার পেছনে গিয়ে পৌঁছেছে। তাতে তান্ত্রিক আমাকে দেখতে পাবে না, অথচ আমি বাড়ির চত্বরে গিয়ে পৌঁছাতে পারবো। ভেতরে ঢোকা যায় কিনা সেটা পরের ব্যাপার। জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে বাড়িটার পেছনে গিয়ে পৌঁছালাম আমি। দূর থেকে দেখতে যতটা পুরনো মনে হয়, কাছে এসে দেখছি বাড়িটা কিন্তু তার থেকে বেশি শক্ত সমর্থ আছে। ব্যবহার হয় না বলেই হয়তো এরকম ভৌতিক চেহারা নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনাসামনি কোনো দরজা দেখতে পেলাম না। তার মানে দরজা রয়েছে বাড়ির সামনের দিকে, কিন্তু সামনের দিকে যেতে হলে তান্ত্রিকের চোখে পড়ার প্রবল সম্ভাবনা। সেটা আমি চাইছি না। বাড়ির পেছন দিকে ঘুরতে থাকলাম। তারপরে পা টিপে টিপে সামনের দিকে গিয়ে উঁকি মারলাম। দেখলাম তান্ত্রিক তার নিজের জায়গাতেই বসে আছে, তবে তার দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে, অর্থাৎ আমি এখন আছি তান্ত্রিকের পেছন দিকে। সূর্য ডুবুডুবু, এই সুযোগে ঢুকতে পারলে তান্ত্রিক খেয়াল করবে না। কিন্তু ঢুকবো কি করে?
বাড়িতে একটা বড় তালা ঝুলছে। ভালো করে লক্ষ্য করলাম তালাটা কিন্তু খুব একটা পুরনো নয়। তার মানে সেই ভদ্রলোক উধাও হয়ে যাওয়ার পর থেকেই কি বাড়িতে তালা ঝুলছে? এর চাবি কি কারোর কাছে আছে, নাকি তান্ত্রিক বাড়িটাতে থাকে? যদিও সামনেই একটা বাঁশের চালা মতো করে নিয়েছে তান্ত্রিক, দেখে মনে হয় ওখানেই থাকে। তবে বলা যায় না, সামনে বেশিক্ষণ ঘুরতেও সাহস পেলাম না আমি। আবার চলে এলাম বাড়ির পিছন দিকে। এবারে মাথায় অন্য একটা ফোন দিয়ে এলো। জানলার খাঁজে পা রেখে জানলার উপরের কার্নিশে চড়ে বসলাম। সেখান থেকে খুব বেশি পরিশ্রম না করে পৌঁছে গেলাম ছাদে। ছাদের উপর থেকে তান্ত্রিককে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। ছাদ থেকে নামার দরজাটা ভাঙা, কিছু কাঠ দিয়ে জায়গাটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আমি ধীরে ধীরে কাঠ সরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে নামতেই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে লাগলো। খুব হালকা হলেও গন্ধটা পাচ্ছি, কিন্তু গন্ধটা কিসের ঠিক বুঝতে পারছি না। কিছু জন্তু জানোয়ার পচার গন্ধ। নিচটা অন্ধকার। পকেট থেকে মোবাইলের টর্চটা খুব সাবধানে জ্বালালাম। নিচের তলায় 2-3টে ঘরের মতো রয়েছে, কিন্তু বেশিরভাগই দেওয়াল ধসে পড়েছে। এই দিকে গন্ধটা যেন আরেকটু তীব্র মনে হচ্ছে, কেমন পচা গন্ধ। বাড়িতে কোনো জন্তু হয়তো মরে পচেছে। 2টো ঘরেই উকি দিলাম, একদম ফাঁকা, কোনো কিছুই নেই। 2টো ঘরের পাশে আর একটা ছোট দরজা। এটা কি? আর একটা ঘর। দরজাটা ঠেললাম আমি, খুলল না। ভেতর থেকে বন্ধ দরজা। একটু অবাক হয়ে গেলাম আমি। আরেকটু গায়ের জোরে ঠেলতেই দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই যেন ভেতরের বন্ধ থাকা সেই গন্ধটা ঝাঁপিয়ে পড়ল। মরা পচা গন্ধ। আমার গাটা গুলিয়ে উঠল। কোনো রকমে নাকে রুমাল চেপে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করলাম। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। ঘরের ভেতরে এগুলো কি? লম্বা লম্বা কাঠের বাক্স, অদ্ভুত আকৃতি বাক্সগুলোর। আরে এগুলো তো কফিন। আমার গাটা শিউরে উঠল। এরকম ঘরের মধ্যে 4টি কফিন কি করছে? আমি ভীতু না হলেও এই সময়ে আমার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সাহসে ভর করে প্রথম কফিনের ডালাটা খুলে ফেললাম। ভেতরটা ফাঁকা, কিন্তু এখানে এগুলো রাখার মানে কি? দ্বিতীয় কফিনের দিকে এগোলাম। কফিনের ঢাকনা ধরে একটু টান দিতেই একটা অপার্থিব নারী কণ্ঠের হাসির শব্দে আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ বয়ে গেল। কে 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 হাসলো এমন করে? এটা কোনো মানুষের হাসি নয়। কফিনের ঢাকনাটা ধরে রেখেই এদিক ওদিক তাকালাম। হাসির শব্দ থেমে যেতেই আর একটা শব্দ স্পষ্ট হয়ে উঠল। একটা পায়ের আওয়াজ, নুপুর পড়া পায়ের শব্দ আসছে ঘরের বাইরে থেকে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের অজান্তেই ঢাকনাটা টেনে তুললাম, কিন্তু মেয়ে কি? কফিনের ভেতরে একটা দেহ, মানুষের দেহ। এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটাকে আমি চিনি। এই মহিলাই আজ সকালে আমার ঘরের সামনে বিলাপ করছিল। এখন সে শুয়ে আছে কফিনের ভেতর। কি মৃত, কিন্তু কিন্তু তার ঠোঁটগুলো এত লাল কেন? যেন যেন এই মাত্র রক্ত পান করে এসে শুয়েছে নিভৃতে। আবার বেজে উঠল সেই অপার্থিব হাসি, এবারে যেন আরো কাছে। আমি আর পারলাম না। কফিনের ঢাকনা ছেড়ে দৌড়ে বের হলাম ঘর থেকে। সিঁড়ি দিয়ে কোনো রকমে উঠতে উঠতে শুনতে পেলাম সেই নূপুরের ধ্বনি। তারপরে ছাদ থেকে কোনো রকমে নিচে নেমে কিভাবে যে সে দৌড়ে বাড়ি এসেছি সে আমি নিজেই জানি। বাড়িতে এসে বিনয়বাবুকে কিছুই বলিনি।
নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। খানিকটা ধাতস্থ হয়ে নীলুদাকে ফোন করলাম। রিং হয়ে গেল, নীলুদা ফোন ধরল না। কি দেখলাম আমি! আজকে যে কফিনের ভেতরে শুয়ে আছে ও কে? তার মানে যারা উধাও হয়েছে তারা সবাই কি পিশাচ? তাদের প্রত্যেককে তান্ত্রিক উধাও করে পিশাচে পরিণত করছে। ঘরের ভেতর 4টে কফিন ছিল, আমি 2টো খুলেছি। আমি নিশ্চিত যে বাকি 2টো খুললে পাওয়া যাবে বাকি 2জন নিরুদ্দেশের নিরুদ্দিষ্ট দেহ। এ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এ ভৌতিক কেস। এর সমাধান আমার পক্ষে করা সম্ভব নয়। আমার হৃদস্পন্দন ক্রমশ দ্রুত হতে শুরু করেছে, সারা গা হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। কিছুটা জল খেয়ে নিজের বিছানায় বসে রইলাম। বারবার চোখের সামনে ভেসে উঠছে মৃত মহিলার দেহ, বিশেষ করে তার ওই ঠোঁট দুটো, রক্তলোলুপ রক্ত পিয়াসী ওই ঠোঁট দুটো। আমার হতভম্ব ভাবটা ভাঙল ফোনের আওয়াজে। নীলুদা। ফোনটা ধরে প্রায় এক নিঃশ্বাসে সমস্ত ঘটনা বললাম নীলুদাকে। আমি কালকে এখান থেকে চলে যাব নীলুদা। এটা মানুষের কাজ নয়। এই গ্রামটাতে কিছু না কিছু আছে। ওই তান্ত্রিক নিশ্চয়ই পিশাচছিদ্ধ। উত্তরে কয়েকটি হুঁ ছাড়া আর কিছু বলেনি নীলুদা। এরপর বলল, চিন্তা করিস না, আমি খুব শিগগিরই পৌঁছচ্ছি। তবে এটুকু জেনে রাখ, ভূত বলে কিছু হয় না। তুই বাকি কফিনগুলো খুলে দেখেছিলি? না, ওখানে থাকা সম্ভব ছিল না। বুঝলাম, ঠিক আছে, তুই সাবধানে থাক। আমার এখানের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আমি খুব শিগগিরই ওখানে পৌঁছবো। তুমি এসো, নইলে আমি চলে যাব। ভয় পাচ্ছিস কেন? মাথাটা ঠান্ডা করে ভাব। তুই কি সত্যি ভূত দেখেছিস, নাকি শুধু একটা ডেড বডি দেখে তুই ভয় পাচ্ছিস? ওই পচা মরার গন্ধ, নুপুরের শব্দ, হাসির আওয়াজ। সেটা একটা পয়েন্ট বটে। ঠিক আছে, ঘাবড়াস না, মাথা ঠান্ডা রাখ। বিনয়বাবুকে এসবের কিছুই জানালাম না। সময়ের সাথে সাথে আস্তে আস্তে একটু একটু করে ধাতস্থ হলাম আমি। সেদিন রাতে সমস্ত গ্রাম তখন ঘুমে আচ্ছন্ন, বা বলা ভালো অন্ধকারে আচ্ছন্ন। আমি অনুমান করেছিলাম তান্ত্রিক আমাকে খুব সহজে ছেড়ে দেবে না। বিশেষ করে আমার ধারণা, আমি যে বাড়ির ভেতরে ঢুকেছি সে খবরও তান্ত্রিকের কাছে পৌঁছাবে। সুতরাং আমি প্রস্তুত হয়েছিলাম যে কোনো রকমের বিপদের জন্য। কিন্তু বিপদ কিছু এলো না, এলো একটা শব্দ। এই শব্দ সে সকালেও শুনেছি, একটা নুপুরের শব্দ। নুপুর পায়ে কে যেন হেঁটে চলেছে। শব্দটার মধ্যে একটা মাদকতা আছে। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। নিবিড় অন্ধকার, চোখ চলে না, তার মধ্যেও আমি দেখতে পেলাম আমার থেকে বেশ কিছুটা দূরে সাদা পোশাকের এক মূর্তি এগিয়ে চলেছে। কে তুমি? দাঁড়াও, দাঁড়াও বলছি। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো মূর্তিটা, তারপর দ্রুত এগোতে থাকলো। পিছু নিলাম আমি। গ্রামের সব পথ চেনা আমার, তার মধ্যে অবিশ্বাস্য দ্রুততায় সেই মূর্তি এগিয়ে চলল। পিছু পিছু এগিয়ে চললাম আমি। আমি যতই গতি বাড়াই, কিন্তু মূর্তিটাকে ধরতে পারি না। এইভাবে হঠাৎ একটা ঝোপের আড়ালে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমি একটু থতমত খেয়ে গেলাম। ব্যাপারটা কীরকম হলো? এদিক ওদিক তাকিয়ে আমি দেখলাম সামনে ধুনির আগুন জ্বলছে। তার মানে আমি মূর্তির পিছু নিতে নিতে প্রায় তান্ত্রিকের সামনে এসে পড়েছি। মনে মনে ভাবলাম, একবার গিয়ে দেখাই যাক না কি ঘটনা ঘটছে ওখানে। পা টিপে টিপে আমি এগিয়ে চললাম তান্ত্রিকের ডেরার দিকে। সামনে একটা বড় বট গাছ, গাছের আড়ালে আশ্রয় নিলাম আমি। এখান থেকে ধুনির আগুনটা দেখা যাচ্ছে। তান্ত্রিক কোথায়?
তাকে আশেপাশে দেখা যাচ্ছে না। কোথায় গেল লোকটা? যে মূর্তিকে আমি তাড়া করে এলাম সেই বা কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে খানিক অপেক্ষা করেও তান্ত্রিকের কোনো চিহ্ন আমি দেখতে পেলাম না। ধীর পায়ে আগুনের কাছে এগিয়ে এলাম। এখান থেকে বাড়ির সামনের দিকটা দেখা যাচ্ছে। বাড়ির সামনে কয়েকটা ছায়া মূর্তি যেন দেখতে পেলাম আমি। ভালো করে দেখার জন্য সেদিকে এগোলাম। কিন্তু কিন্তু তার আগেই মাথার পিছনে সজোরে একটা আঘাত নামলো। মাটিতে লুটিয়ে পড়লাম আমি। জ্ঞান হারায়নি। অতি কষ্টে পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম সেই তান্ত্রিক। আগুনের আভায় তাকে লাগছে আরো ভয়ঙ্কর। তার হাতে একটা ত্রিশূল। বিভৎসভাবে সে হেসে উঠল। অনেকবার বারণ করেছিলাম, তবুও তুই এসেছিস, বাড়িতেও ঢুকেছিস। আজ মায়ের পায়ে তোকে বলি দেব। তান্ত্রিকের কথা শেষ হতে না হতেই একটা অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিক। তান্ত্রিকের মুখের কথা মুখেই রয়ে গেল। হক চকিয়ে গেলাম আমি। আমার চোখের সামনে অন্ধকার নেমে আসার আগে তান্ত্রিকের মাথার পেছনে মাটি থেকে প্রায় 8-10 ফুট উচ্চতায় দুটো ভয়ঙ্কর অগ্নিগোলক দেখতে পেলাম। ওগুলো কি? ও কি মানুষের চোখ? আমার বিস্ফারিত দৃষ্টি লক্ষ্য করে তান্ত্রিক পেছনে ঘুরে তাকালো। তার গলা থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার চারপাশে বিনয়বাবু আর আরো 2-1 গ্রামের লোক দাঁড়িয়ে আছে। আমার মুখে জলের ছিটে দেওয়া হচ্ছে। ধরপড় করে উঠে বসলাম আমি। এ কি, আমি কোথায়? এ তো বিনয়বাবুর বাড়ির দরজার সামনে। এখানে এলাম কি করে আমি? কি ব্যাপার বলুন তো? সকালে লোকজনের আওয়াজ পেয়ে উঠে দেখি আপনি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কোথায় বেরিয়েছিলেন? আমায় এখানে কে নিয়ে এলো? মানে আপনি কোথায় ছিলেন? আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। রাতের সব ঘটনা খুলে বললাম। বড় বড় চোখ করে বিনয়বাবু আর তার পাশে বসে লোকেরাও ঘটনাগুলো শুনল। আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ। অন্যান্য লোকের দিকে তাকিয়ে বিনয়বাবু বললেন, তাহলে তো ওরা ঠিকই বলেছিল। কি বলেছিল? ওই যারা তান্ত্রিককে দাহ করতে নিয়ে গেল। দাহ করতে নিয়ে গেল মানে? কি বলছেন আপনি? আজকে সকালে ওখানে তান্ত্রিককে মৃত অবস্থায় পাওয়া যায়। কি? 4-5 জন লোক মৃত তান্ত্রিককে ঘিরেছিল। তাদের জিজ্ঞেস করতে তারা বলে যে তান্ত্রিক কোনো এক পিশাচকে মুক্ত করেছিল তার বন্ধন থেকে। সেই পিশাচ নাকি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। কালকে গেছিল নাকি আরেক তন্ত্র সাধকের কাছে। সেখানে গিয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হয়। সেই তন্ত্র সাধক নিজের ক্ষমতায় তাকে ফেরত পাঠিয়ে দেন। এইসব ক্ষেত্রে সেই পিশাচ তার সৃষ্টিকর্তাকে আক্রমণ করে। তাই তারা সকাল সকাল দেখতে এসেছে এই তান্ত্রিকের কি অবস্থা। আমার মনে পড়ে যায় তান্ত্রিকের মাথা থেকে অনেকটা ওপরে জ্বলতে থাকা ওই দুটো চোখ। তাহলে কি পিশাচেই হত্যা করেছে? কিন্তু আমাকে নিয়ে এলো কে? সেটা কার কাজ? ভাবতে ভাবতে বিনয়বাবুকে বললাম, তান্ত্রিকের দেহটা দেখা যায়? ওই লোকগুলো বারণ করলো। বলল এই দেহের ভিতরে এখনো পিশাচের অংশ থাকতে পারে, কেউ যেন স্পর্শ না করে। ওরাই মন্ত্রতন্ত্র পড়ে দাহ করতে নিয়ে গেল। কোথায়? ওই যে ওখানেই তো, পাশেই শ্মশান। কোনো রকমে উঠে দৌড়ালাম। কি হলো?
পেছন পেছন দৌড়াতে লাগলেন বিনয়বাবুও। আমি যখন শ্মশানে এসে পৌঁছালাম তখন অনেক দেরি হয়ে গেছে। শ্মশানের মাঝে শুধু একটা চিতা জ্বলছে, আশেপাশে আর কেউ নেই। কি হলো? আপনি আপনি দৌড়লেন কেন? তান্ত্রিকের মৃত্যু কিভাবে হয়েছে? শরীরে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ না, আমরা তো কাছে যাইনি। ওই লোকগুলো কাছে ছিল, ওরা কাউকে কাছে যেতে বারণ করেছিল। আমরা দূর থেকে দেখেছি তান্ত্রিকের দেহটা পড়ে আছে। ধীরে ধীরে আমি ফিরে গেলাম বাড়িতে। আমার সব ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। নীলুদাকে ফোন করলাম, আবার ফোন রিং হয়ে কেটে গেল, কিন্তু ধরল না। আমার পিশাচ দেখার গল্প কিন্তু চাপা রইল না। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল তান্ত্রিক খুন হয়েছে পিশাচের হাতে। একে ভয়ানক তান্ত্রিক, তার উপরে পিশাচের হাতে অপঘাতে মৃত্যু। গ্রামে ভয়ের বাতাবরণ সৃষ্টি হতে সময় লাগল না। সেদিন বিকেল থেকেই আমি অনেকবার নীলুদাকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু প্রত্যেকবারই আউট অফ রিচ। অনেকক্ষণ অপেক্ষা করে হতাশ হয়ে যখন আমি বেরোতে যাব তখনই ফোন করলো নীলুদা। কি ব্যাপার? তোমাকে অনেকবার ফোনের চেষ্টা করছিলাম, পেলাম না। আসলে আমি একটুখানি বেরিয়েছিলাম, ফোনে টাওয়ার ছিল না, ওই জন্য অত সমস্যা। বল, কেন, কি হলো? আমি গত রাতের সব ঘটনা খুলে বললাম। সে কি রে, তুই নিজে পিশাচ দেখলি? হ্যাঁ দেখলাম তো, 8-9 ফুট উঁচুতে। ওগুলো পিশাচের চোখ, তুই নিশ্চিত? না হলে আর কি হবে? আচ্ছা, ওই সাধু বাবাকে খুন করেছে? আর কে করবে? বাহ, তাহলে এখন তো তোর বাড়িতে ঢুকতে কোনো বাধা নেই। কিন্তু আমার মনে হয় তুই আজকে পারলে একবার ওখানে যা। আবার? এখানে এই পিশাচের রহস্যটা ভেঙে দেওয়া দরকার। তুমি কবে আসবে? আমি দেখছি, আমার এখানে কাজ প্রায় শেষ। এবার কাল পরশুর মধ্যে পাট গুটিয়ে দিতে পারবো, তারপরে ওখানে পৌঁছে যাব। ঠিক আছে। তবে একটা কথা সন্দীপ, কালকে সাধু বাবা মারা গেছে তো, আজকের রাতটা কিন্তু মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। পারলে ওই বাড়ির আশেপাশেই থাকিস। ওই বাড়ির আশেপাশে আজ রাতে? আচ্ছা, দেখব। শাবাশ, মাথাটা ঠান্ডা রাখ। ফোনটা রেখে আমি ভাবলাম, নীলুদা তো বলে দিল রাতে ওই বাড়ির আশেপাশে থাকতে, কিন্তু আগের দিন ওই বাড়িতে যে দৃশ্য দেখেছি তারপরে ওই বাড়ির কাছে যাওয়ার সাহস তো আমার হচ্ছে না। তারপরে আবার আছে সেই কফিনের ভেতর শুয়ে থাকা মহিলা। পিশাচের হাতে খুন হলো সাধু বাবা। আমি ঠিক করলাম রাতে নয়, আমি সন্ধে হওয়ার আগে ওখানে পৌঁছে যাব। দিনের আলোয় জায়গাটার চারিদিক ভালো করে দেখে রাখব, তাহলে তাও মনে সাহস পাওয়া যাবে। সন্ধে হওয়ার মুখে মুখে আমি বেরোলাম। বিনয়বাবু আমাকে বেরোতে অনেকবার বারণ করলেন, বারবার বললেন, আপনাকে আমি ডেকে এনে ভুল করেছি। এ কোনো মানুষের কাজ নয় সন্দীপবাবু, এ কোনো মানুষের কাজ নয়। আপনি নীলুবাবুকে আসতে বারণ করে দিন। এ সম্পূর্ণ ভৌতিক ব্যাপার। আপনি তো সচক্ষে দেখেছেন সাধু বাবাকে খুন হতে, তবুও আপনি যাচ্ছেন। হ্যাঁ, যেতে হবে। ব্যাপারটা জট না খুললে বোঝা যাচ্ছে না। একজন বাইরের লোক আমাকে ভীতু ভেবে নিরস্ত্র করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। যদিও আমার বুকের ভেতরটা তখনও দুরু দুরু করছিল। শ্মশানের ধারে যখন এসে পৌঁছালাম তখন সূর্য ডুবুডুবু। আমার চোখ চলে গেল দূরে সাজানো সাধু বাবার চিতার জায়গায়। তখন সেখানে কিছু স্তূপীকৃত কাঠ থেকে ধিকি ধিকি ধোঁয়া উঠছে। ওদিক থেকে মনটা সরিয়ে আনতে চাইলাম আমি। সাধু বাবার জায়গাটা ফাঁকা। যতই তান্ত্রিক হোক, যে শক্তির কাছে তিনি প্রাণ হারিয়েছেন সেটা তো আমি নিজের চোখেই দেখেছি। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কাল যেখানে সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল ঠিক সেই জায়গাটায়। এইখানে এসে এদিক ওদিক দেখতে লাগলাম। এখনো দিনের আলো রয়েছে,
কোথাও কোনো বিভীষিকা লুকিয়ে নেই তো। হঠাৎ আমার নজর পড়ল মাটিতে দুটো গোল গোল গর্ত। এখানে এরকম গর্ত কিসের ঠিক বুঝতে পারলাম না আমি। তবে সাপ কি এত পাশাপাশি গর্ত করে জানি না। মাটির এদিক ওদিক তাকাতেই দেখলাম আরও কিছু দূরে এরকম আরও একটা গর্ত, কিন্তু একটা গর্ত থেকে অন্য গর্তের দূরত্ব অনেকটা। যদি তা না হতো আর গর্তগুলো যদি এত গভীর না হতো, তাহলে আমি অনায়াসেই বলতে পারতাম যে কোনো লোক লাঠি হাতে হেঁটে বেরিয়েছে। কিন্তু লাঠি হাতে থাকা অবস্থায় চাপ দিলে এত গভীর গর্ত হয় না, আর কোনো পায়ের ছাপও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই গর্তগুলো তবে কিসের? আগের দিনও কি ছিল? খেয়াল করিনি আমি। গর্তগুলো অনুসরণ করে আমি এগিয়ে গেলাম। বাড়ির বাগানের মধ্যে শেষ হয়ে গেছে। ওই বাগান আর বন জঙ্গলের মধ্যে আমি একটু ঘুরে বেড়াতে লাগলাম। ইতিমধ্যে অস্ত গেল সূর্য, আর অদ্ভুতভাবে কোথায় যেন একটা শিয়াল ডেকে উঠল। চমকে উঠলাম আমি। ওদিকে নেমেছে অন্ধকার, আর তার সামনে সেই পোড়ো বাড়ি। আমি এতক্ষণ যতই সাহসী ছিলাম, আলো কমার সাথে সাথে আমার সাহসও কমে আসতে লাগলো। মোবাইলটা বার করে আলোটা জ্বালালাম। বাড়ির ভেতরে ঢুকতে হবে, কিন্তু সেই বাড়িতেই তো আবার সেই কফিনের ভেতর রয়েছে ওই মহিলার ডেড বডি। হঠাৎ খুব নিচু কণ্ঠে কাদের যেন কথা শুনতে পেলাম। কারা যেন খুব নিচু গলায় কথা বলছে। কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষের গলার আওয়াজ, তাতে কোনো ভুল নেই। কথাগুলো আসছে বাড়ির ভেতর থেকে। টান টান হয়ে উঠল আমার স্নায়ুগুলো। আগের দিন যে পথ দিয়ে আমি এসেছিলাম, আবার সেইখান দিয়ে ছাদে উঠলাম। হঠাৎ একটা জিনিসের দিকে আমার চোখ পড়ল। সাধু বাবার ধুনিতে আগুন জ্বলে উঠেছে। চমকে উঠলাম আমি। এখানে তো কোনো মানুষ নেই, আগুন জ্বাললো কে? ইতস্তত করতে লাগলাম। আমি বাড়ির ভেতরে ঢুকবো না আবার আগুনের ওখানে যাব? খানিকক্ষণ ছাদে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম ওখানে কোনো মানুষজন দেখা যায় কি না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন ওখানে কাউকে দেখা গেল না, তখন আমি বাড়ির ভেতরে ঢোকার জন্য মনস্থির করলাম। আবার সেই অন্ধকার সিঁড়ি। আমি নামতে লাগলাম। বাইরে থেকে যে গলার আওয়াজগুলো শুনতে পেয়েছিলাম, সেটা কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। পচা গন্ধটা আজকে তেমন নেই। পা টিপে টিপে আমি এসে পৌঁছালাম নিচের তলায়, মাঝখানের সেই ঘর যার ভেতরে আগের দিন কফিনগুলো দেখতে পেয়েছিলাম। আজকেও ঘরের দরজা দেওয়া, ঠিক আগের মতোই বন্ধ। কিন্তু আমার যতদূর মনে পড়ে, আগের দিন আমি দরজা খুলে বেরিয়ে এসেছিলাম। তার মানে একটা ব্যাপার স্পষ্ট, যে এই বাড়ির ভেতর লোকের আনাগোনা রয়েছে। তবে মানুষ না ভূত নাকি পিশাচেরা? সামান্য চাপ দিতেই দরজা খুলে গেল আগের দিনের মতোই। কফিনগুলো এখনো রাখা রয়েছে। দ্বিতীয় কফিন না খুলে আমি এগিয়ে গেলাম তৃতীয় কফিনের দিকে। কিন্তু আমি কফিনে হাত দেওয়ার আগেই তখনই ঢাকনাটা যেন একটু নড়ে উঠল। চমকে উঠলাম আমি। হ্যাঁ, ঢাকনাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ছুটে পালাতে চাইলাম আমি, কিন্তু একটা অদম্য কৌতূহল আর আতঙ্ক আমার পাগুলোকে যেন মাটির সাথে আটকে দিয়েছে। আস্তে আস্তে একটা মূর্তি বেরিয়ে আসতে লাগলো কফিনের ভেতর থেকে। হুঁশ হলো আমার। ছিটকে বের হলাম ঘরের বাইরে। ঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। লুকিয়ে ঘরের ভেতর দিকে নজর রাখলাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা মূর্তি। অন্ধকারে চিনতে পারলাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চতুর্থ কফিনের ঢাকনা সরে গেল এবং তার ভেতর থেকে আরেকটি মূর্তি বেরিয়ে এলো। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। প্রথম ছায়ামূর্তি পরিষ্কার বলে উঠল, এখান থেকে যাবার সময় হয়েছে। হ্যাঁ, কিন্তু জগাইকে মারল কে? শুনলাম নাকি কলকাতা থেকে যে ছেলেটা এসেছে, সে নাকি বলেছে কোনো পিশাচ দেখেছে। সেটাই তো বুঝতে পারছি না। সত্যি কি এখানে ভূত আছে নাকি?
হঠাৎ সবাইকে চমকে দিয়ে তীব্র কণ্ঠে কে যেন হেসে উঠল। চমকে উঠল ওই দুটো লোক এবং আমি। আওয়াজটা এসেছে বাড়ির বাইরে থেকে। হাসি থামতেই জলদ মন্ত্র গলায় কে যেন বলে উঠল, জয় কালী, জয় মা কালী। ঘরের ভিতরে দুটো লোক বলল, কে কে হাসলো অমন করে? ভালো বুঝছি না, জগাই এরকম করতো। বলি কি, চলো বাইরে যাই। লোক দুটি এগিয়ে আসছে দরজার দিকে। আমি দ্রুত ছাদের দিকে দৌড়াতে গেলাম। হঠাৎ আমার সঙ্গে ধাক্কা লাগলো একজনের। আমি সামলে নিয়ে ঘুরে তাকালাম। এ তো সেই মহিলা, টকটকে লাল দুটি ঠোঁট। আমার দিকে তাকিয়ে দুটো হাত বের করে এগিয়ে আসছে। খিলখিল করে হেসে উঠল সেই মহিলা। কোনো রকমে আমি মহিলাকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম। পেছন পেছন শুনতে পেলাম পদশব্দ। তার মানে ওই লোকগুলো ছুটে আসছে আমার পেছনে। দ্রুত কার্নিশ বেয়ে নামতে লাগলাম। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছি পায়ের আওয়াজ। একবার পিছন ফিরে তাকালাম, দেখলাম সেই মহিলা আর দুজন লোক দৌড়ে আসছে আমার পেছনে। আমি বুঝতে পারলাম এরা আমাকে ধরতে পারলে ছাড়বে না। কোনো রকমে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থমকে দাঁড়ালাম। সাধু বাবার জায়গাটা এখন আর ফাঁকা নেই। সেখানে আবির্ভূত হয়েছে এক মূর্তি, কিন্তু কোনো মানুষের মূর্তি নয়। চমকে গিয়ে আমি দাঁড়ালাম। ভালো করে তাকিয়ে দেখলাম এ তো সেই তান্ত্রিক, কিন্তু প্রকাণ্ড আকৃতি তার। তান্ত্রিক শূন্যে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। মাটি থেকে প্রায় 12 ফুট ওপরে তার মাথা। আমি বুঝতে পারলাম পিছনে পায়ের শব্দগুলো থেমে গেছে। প্রকাণ্ড শব্দে হেসে উঠল সেই তান্ত্রিক। পেছন থেকে ওই লোকগুলোর কণ্ঠে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এ কি সম্ভব? এ কি সম্ভব? আমার মাথা কাজ করছে না। পিছনে কফিনের ভেতর থেকে উঠে আসা কিছু লোক, আর সামনে আজ সকালে মারা যাওয়া তান্ত্রিক, তাও আবার ভাসমান অবস্থায়। আমি আর কিছু ভাবতে পারলাম না। হঠাৎ তীব্র শব্দে বাঁশি বেজে উঠল। সঙ্গে সঙ্গে আশেপাশে আলো জ্বলে উঠল। একদল পুলিশ দৌড়ে এলো, ঘিরে ধরল তাদেরকে। আমি কিছুই বুঝতে পারছি না। শূন্যে ভাসমান তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ইরে, মেকআপটা ভালো হয়েছে তো? নীলুদা! হতবাক হয়ে গেলাম আমি। নীলুদা নিচে নেমে এলো। আমি ভালো করে তাকিয়ে বুঝতে পারলাম যেটার জন্য আমি শূন্যে ভাসমান ভাবছিলাম সেগুলো আসলে কালো কাপড়ে মোড়া দুটো বিরাট রনপা। নীলুদা বসেছে বিনয়বাবুর বাড়িতে। সামনে বিনয়বাবু সহ আরও অনেকে। যে 3 জন লোক উধাও হয়েছে বলে দাবি করা হয়েছিল, মানে প্রথমে সেই শুভঙ্কর বাবু, তারপর কলকাতার চাকরি করা সেই ছেলেটি, আর সেই মহিলা যে তার ছেলে হারিয়ে গেছে বলে কান্নাকাটি করছিল, তারা 3 জনেই গ্রেফতার হয়েছে। কিন্তু আমার মাথায় কিছুই ঢোকেনি। তেমনি গ্রামের বাকি লোকেরাও কিছুই বুঝতে পারেনি। তাই সবার অনুরোধে নীলুদা ব্যাপারটা সবাইকে বুঝিয়ে দিতে বসেছে। নীলুদা বলতে শুরু করল, আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম ব্যাপারটায় ভূতের কোনো কিছু নেই। কেউ কোনো উদ্দেশ্য নিয়ে ব্যাপারটাকে সাজাচ্ছে। প্রথমে জানতে হবে উদ্দেশ্যটা কি। আমি এখানের পুলিশের সাথে যোগাযোগ করি। এই জায়গাটার অবস্থান এরকমই যে এই জায়গাটা সীমান্তের কাছাকাছি হওয়ার দরুন বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ করা খুব সহজ, এবং নদী পেরিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র পাচার হওয়ার খবর পুলিশের কাছে ছিল। আর তখনই আমার মনে হয় যে এর জন্য অন্যতম কারণ হতে পারে ভূতের ব্যাপারটা প্রচার করা। ইতিমধ্যে সন্দীপ আমাকে ফোন করে এবং ফোন করে এই মহিলার গল্পটা বলে। তখন একটু কনফিউজড হয়ে যাই।
পরে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এখান থেকে যারা উধাও হয়ে গেছে তার মধ্যে ওই ছেলেটি যাত্রা দলে কাজ করে না। ও কলকাতার মেকআপ আর্টিস্ট এবং প্রস্থেটিক মেকআপের কাজও করে। এইটা শোনার পরেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। সন্দীপ যখন কফিনের ভেতরে ওই মহিলার মৃতদেহের কথা জানায়, তখন আমি ঠিক করি ওই বাড়িতে ঢুকতে হবে। গভীর রাতে ওই বাড়িতে প্রবেশ করে দেখি সন্দীপ যেটাকে মৃতদেহ ভেবেছিল সেটা আসলে একটা ম্যানিকুইন। দোকানের সামনে যেগুলোকে জামাকাপড় পরিয়ে দাঁড় করানো থাকে ওরকমই একটা মূর্তি, আর তার উপরে প্রস্থেটিক মেকআপ করে একটা ভুতুড়ে চেহারা দেওয়া হয়েছিল। আর নুপুরের আওয়াজ, হাসির আওয়াজ, পচা গন্ধ। ভুলে যাস না, শুভঙ্কর বাবু একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। এমনভাবে সেট করেছিল ওই কফিন যে তাতে সেন্সর লাগানো। ঢাকনা খুললেই ঘরের ভেতরে বিভিন্ন স্পিকার থেকে নুপুরের আওয়াজ এবং হাসির শব্দ বেজে উঠবে। আর পচা গন্ধ? ওটা আরেকটা চাল। একটা কেমিক্যাল বানিয়ে ঘরে ছড়িয়ে রেখেছিলেন, যদি কেউ ভুল করে ওখানে ঢুকেও পড়ে। তারপর এইসব আওয়াজ, গন্ধ, হাসি মিলিয়ে কফিনের ঢাকনা খোলার পরে আর কেউ সাহস পাবে না এগোতে। এটা তোর ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু এটা করার কারণ কি? আমি বাকি কফিনগুলো খুলতে খুব ভালো করে নজর করে বুঝতে পারি কফিনগুলো আসলে মাটির নিচে যাওয়ার দরজা। মাটির নিচে যাওয়ার দরজা? এই বাড়ির নিচে একটা বেআইনি অস্ত্রের কারবার চালাচ্ছিল এরা। মূলত একটা সন্ত্রাসবাদী দলের সঙ্গে এরা যুক্ত এবং অস্ত্র পাচার ছিল এদের কাজ, আর তার জন্য এই বাড়ির প্রয়োজন হয়ে পড়েছিল। আর ওই মহিলা রাতে ভূত সেজে আর দিনে ভূতের গল্প ছড়িয়ে গ্রামে ভয়ের সঞ্চার করত। কিন্তু তান্ত্রিককে মারল কে? তান্ত্রিক তো খুন হয়নি। তাহলে সেই পিশাচ? তুই এখনো বুঝতে পারিসনি? না। আরে ওটা তো রন পায়ে চড়ে তান্ত্রিককে ভয় দেখানো হয়েছিল। আশেপাশে পুলিশ ছিল, খুব শিগগিরই ওকে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ও ছিল এদের মূল ইনফরমার। প্রথমে এসে একটা অভিশাপ, পিশাচ এইসব ব্যাপার করে লোকের মনে একটা ভয় ছড়ানোর চেষ্টা করেছিল। আমি এবার বুঝতে পারি ওই গর্তগুলোর মানে। ওগুলো রনপার চাপে তৈরি হওয়া গর্ত। তার মানে রনপা চড়ে তুমি ছিলে তান্ত্রিকের পেছনে? সেটা যে এরকমভাবে কার্যকরী হবে, তুই যে এরকম করে অজ্ঞান হয়ে যাবি, সেটা আমি বুঝতে পারিনি। তার মানে তুমি আমাকে বাড়ির সামনে রেখে এসেছিলে? হ্যাঁ, তান্ত্রিককে থানায় নিয়ে গিয়ে দুটো চড়থাপড় মারতেই এসে সব কিছু স্বীকার করে। এরপরে এদেরকে ফাঁদে ফেলা দরকার ছিল, কারণ এদের বাড়ির ভেতরে ঢুকে ওখান থেকে বার করা মুশকিল ছিল। তাই এদেরকে বাইরে টেনে আনা দরকার ছিল। আর সেই জন্যই তান্ত্রিকের মৃত্যুর নাটক, কাঁটা দিয়ে কাঁটা তোলা। বুঝলি? কিন্তু ডেড বডি? আরে ওটাও একটা ম্যানিকুইন। দাড়ি গোঁপ লাগিয়ে তাকে ফেলে রাখা হয়েছিল। যে লোকগুলো ঘিরে রেখেছিল তারা সবাই পুলিশের লোক। তান্ত্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে দিতেই এই দলটা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে এখানে অন্য একটা কেউ তাদের উপরে প্রভুত্ব চালাচ্ছে। তাই তারা পালাবার প্ল্যান করে। আর ঠিক সেই সময় তুই ওখানে হাজির হোস। তারপরের ঘটনা তো সবই জানা। তার মানে এই সবই ছিল মানুষের কীর্তি? ভূত বলে কিছু হয় না, আমরা ভয় করি অন্ধকারকে। ও তুমি প্রথম থেকেই এখানে? যেদিন তুই এলি তার ঠিক পরের দিন এসে হাজির হয়েছে। এগুলো আমাকে জানাওনি কেন? তাহলে আমি তো ভয় পেতাম না। কি বলছিস? তুই যে কাজটা করলি সেটা আমি করতে পারতাম না? এই কেসে সাহসের জন্য মেডেলটা তোরই প্রাপ্য, বুঝলি? রোমাঞ্চ বাংলায় এতক্ষণ শুনলে বিশিষ্ট লেখক
শাশ্বত কুমার ধরের কলমে নীলুদা সিরিজের অলৌকিক বিভীষিকা কাহিনীটি অবলম্বনে এক গা ছমছমে রহস্য রোমাঞ্চ কাহিনী নিঝুমপুরে হত্যা রহস্য। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে যারা কণ্ঠ দিয়েছে, নীলুদার ভূমিকায় শ্রীযুক্ত শান্তম চক্রবর্তী, গল্প পাঠে ও নীলুদার সহকারী সন্দীপের ভূমিকায় অভিজিৎ দত্ত বণিক, অন্যান্য চরিত্রে সৌরভ সাহা, বর্ণালী দে বর্মন, অভিজিৎ রায় ও টিকলু গাঙ্গুলি, নাট্যরূপ তুহিন রায় ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।